And welcome my dear friends to my channel. Welcome to my channel. আমি সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, ঠিকঠাক আছো। ঠিক আছে, তো হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন একেবারে শেষের পর্যায়ের দিকে আমরা চলে এসেছি। আজকে আমরা 1919-এরটা আলোচনা করব এবং কালকে আরেকটা আছে 1935 ভারত শাসন আইনের, যেটার উপর ভারতীয় সংবিধানের উপর যে আইনটার সব থেকে বেশি প্রভাব দেখা যায় সেটা কালকে আলোচনা করে এই চ্যাপ্টারটা আমরা কনক্লুড করব। তারপর পিওয়াইকিউ বা কিছু কিছু কোয়েশ্চেন সলভ করে দেন আমরা নেক্সট চ্যাপ্টারে যাব। ঠিক আছে, তো এই যে কালকে যেটা পড়লাম, এই যে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট অফ 1909, যেটাকে আমরা কি বলছি, মোরলে মিন্টো রিফর্ম, বা আজকে আমরা যেটা পড়তে যাবো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919, যেটাকে আমরা বলছি মন্টেগু চেমসফোর্ড। এই দুটো কিন্তু ইতিহাসেও পড়বো। যখন ইতিহাসের দিক দিয়ে পড়বো তখন কিন্তু অনেক ডিটেলে পড়তে হবে যে মন্টেগু চেমসফোর্ড, এগুলোকে বাংলাতে বলা হয় সংস্কার। ঠিক আছে, রিফর্ম, সংস্কার, কি কি সংস্কার করেছিলেন, আগে কি ছিল, এখন হঠাৎ কি হলো, সেটা যখন আমরা ইতিহাসে পড়বো আমরা ডিটেল আলোচনা করবো। বাট এখন আমরা কি পড়ছি, এখন আমরা জাস্ট একটা পড়ছি। ঠিক আছে, একটা মেন কিছু পয়েন্ট, যে পয়েন্টগুলো, সে পয়েন্টগুলো আমরা ভালো করে আলোচনা করছি না, শুধুমাত্র যে পয়েন্টগুলো থেকে কোয়েশ্চেন আসার পসিবিলিটি আছে আমরা সেই সমস্ত পয়েন্টগুলোই আলোচনা করছি। ঠিক আছে, তাহলে এই যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1919, এটা পাস হচ্ছে 1919, কিন্তু এটা ক্যাম ইন্টু অ্যাক্ট হচ্ছে 1921 থেকে এই আইনটা চালু হচ্ছে। এবং এটাকে আমি তো বললাম আরেকটা আইন, আরেকটা নামে বলা হয়, কি নাম বলা হয়, মন্টেগু। ঠিক আছে, মন্টেগু চেমসফোর্ড, মন্টেগু চেমসফোর্ড রিফর্ম। কেন মন্টেগু চেমসফোর্ড? কারণ এই যে মন্টেগু দেখতে পাচ্ছ, এই যে মন্টেগু, এই মন্টেগু হচ্ছে সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া, আর চেমসফোর্ড হচ্ছেন ভাইসরয়। আগেরটা যে মরলে মিন্টো ছিল। ঠিক আছে, তাহলে চেমসফোর্ড হচ্ছে ভাইসরয় অফ ইন্ডিয়া, আর মন্টেগু হচ্ছে সেক্রেটারি। ঠিক আছে, সেক্রেটারি অফ স্টেট। তাহলে চলো এরপর এই অ্যাক্টের মেজর আমাদের কিছু চেঞ্জেস যেগুলো ছিল সেগুলো আমরা কি বলবো। এক নাম্বার, আমরা এখান থেকে আমরা এক নাম্বার পয়েন্টে কি আলোচনা করব। দেখো, এতদিন পর্যন্ত আমরা একটা সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলি এবং প্রভিন্সিয়াল লেজিসলেটিভ অ্যাসেম্বলির কথা পড়েছি, এবং তাতে আমরা সবসময় কি দেখেছি না, প্রভিন্সিয়ালের উপর সেন্ট্রালের একটা কন্ট্রোল সবসময় থেকেছে। এখানে কি করছে, সেই সেন্ট্রাল কন্ট্রোলটা রিল্যাক্স করে দিচ্ছে। রিল্যাক্সেশন অফ কন্ট্রোল, রিল্যাক্সেশন অফ কন্ট্রোল অফ কার, যদি বলা হয় কার, অফ না করে এটা ওভার করে দাও, রিল্যাক্সেশন অফ কন্ট্রোল ওভার প্রভিন্সিয়াল বা ওভার প্রভিন্সেস ফ্রম সেন্টার, এটা করে দাও। সেন্টারের যে সব সময় একটা কন্ট্রোল করার যে টেন্ডেন্সি, সেটা থেকে রিল্যাক্সেশন দেওয়া হলো। এবং কি করা হলো, এখান থেকে সেপারেট করা হলো কি কি, সেন্ট্রাল সাবজেক্ট কোনগুলো হবে, আর প্রভিন্সিয়াল সাবজেক্ট কোনগুলো হবে। মানে কোন কোন ব্যাপারগুলো নিয়ে প্রভিন্স নিজেই ডিসিশন নিতে পারবে, আর কোন কোন সাবজেক্টগুলো নিয়ে সেন্ট্রালের হস্তক্ষেপ করতে পারবে। এখন যেরকম হয়, আমাদের কিছু স্টেটের নিজস্ব কিছু আইন আছে, কিছু আইন আছে যেগুলো সেন্ট্রাল শুধুমাত্র পার্লামেন্টই, সেন্ট্রাল মানে তো পার্লামেন্ট প্রোভাইড করতে পারে। ঠিক আছে, তাহলে এক নম্বর পয়েন্টে যদি ভালো করে আমরা আলোচনা করি তাহলে কি বুঝতে পারছি, প্রভিন্সের ওপর যে সেন্ট্রালের যে একটা একচেটিয়া কন্ট্রোল বা একটা কন্ট্রোল, যে এত এ যাবত আমরা যেটা দেখে এসেছি সেটা থেকে রিল্যাক্স করা হচ্ছে, অর্থাৎ সেটা কমিয়ে দেওয়া হচ্ছে, কথাই বলতে পারে একদমই কেড়ে নেওয়া হচ্ছে না, কমিয়ে দেওয়া হচ্ছে। এবং এই যে সেন্ট্রাল সাবজেক্ট, কোনটা প্রভিন্সিয়াল সাবজেক্ট কোনটা সেন্ট্রাল সাবজেক্ট, এই ব্যাপারগুলো ডিমার্কেট করে দেওয়া হচ্ছে বা সেপারেট করে দেওয়া হচ্ছে। যে শব্দটা ভালো লাগছে সেটা ইউজ করতে পারো। ঠিক আছে, চলো নেক্সট পয়েন্টে দেখা যাক আর কি কি চেঞ্জেস এসছে। নেক্সট 2 নাম্বার পয়েন্ট, এই যে 2 নাম্বার পয়েন্টে বলবো, এই যে আমরা প্রভিন্সিয়াল, ঠিক আছে, এই যে প্রভিন্সিয়াল যে সাবজেক্টগুলো পেলাম, সেন্ট্রাল সাবজেক্টও থাকলো, সাথে প্রভিন্সিয়াল যে সাবজেক্টগুলো পেলাম, এই প্রভিন্সিয়াল সাবজেক্টগুলোকে এখানে দুটো ভাগে ভাগ করা হলো। কি, একটা হচ্ছে ট্রান্সফার্ড সাবজেক্ট, ঠিক আছে, একটা হচ্ছে ট্রান্সফার্ড সাবজেক্ট,
আরেকটা হচ্ছে কি সাবজেক্ট, আরেকটা হচ্ছে রিজার্ভ। দেখতেই পাচ্ছ, রিজার্ভ মানে ধরে রাখা, ট্রান্সফার মানে ট্রান্সফার করে দেওয়া। তো এই যে ট্রান্সফার যে সাবজেক্টের ব্যাপারগুলো আছে, এটা হচ্ছে গভর্নর চালাবেন, ঠিক আছে। এটা হচ্ছে প্রভিন্সের যে গভর্নর, সেই গভর্নর চালাবেন উইথ দ্য হেল্প অফ কি, গভর্নর চালাবেন উইথ দ্য হেল্প অফ মিনিস্টার রেসপন্সিবল টু লেজিসলেটিভ কাউন্সিল। যে মিনিস্টারগুলোর হেল্প নিয়ে তিনি এই ব্যাপারগুলো দেখাশোনা করবেন, সেই মিনিস্টারগুলো রেসপন্সিবল টু দ্য লেজিসলেটিভ কাউন্সিল। আর এই রিজার্ভ ব্যাপারটা যেটা আছে, রিজার্ভ ব্যাপারটা এটাও গভর্নর দেখবেন, এটাও গভর্নরই দেখবেন। এবং তার এক্সিকিউটিভ কাউন্সিল থাকছে উইদাউট বিং রেসপন্সিবল টু লেজিসলেটিভ কাউন্সিল। এই গভর্নরের সাথে এক্সিকিউটিভ কাউন্সিল থাকছে, এরা ব্যাপারটা দেখছে। বাট এই যে এক্সিকিউটিভ কাউন্সিলের মেম্বাররা, এরা হচ্ছে লেজিসলেটিভ কাউন্সিলের কাছে রেসপন্সিবল নট রেসপন্সিবল টু লেজিসলেটিভ কাউন্সিল, ঠিক আছে। তাহলে ব্যাপার দুটোর মধ্যে পার্থক্য বোঝা গেল। প্রভিন্সিয়াল সাবজেক্টকে আমরা দুটো পার্টে ভাগ করছি, একটা হচ্ছে ট্রান্সফার সাবজেক্ট, একটা হচ্ছে রিজার্ভ সাবজেক্ট। ট্রান্সফার সাবজেক্টের মধ্যে হচ্ছে কি গভর্নরের সাথে হচ্ছে তার যে মিনিস্টার আছে, সেই মিনিস্টারগুলোর হেল্প নিয়ে এই ব্যাপারগুলো দেখাশোনা করছেন। রিজার্ভড এর ক্ষেত্রে কি হচ্ছে, গভর্নর দেখছেন এবং তার যে এক্সিকিউটিভ কাউন্সিলের মেম্বার আছে, সেই এক্সিকিউটিভ কাউন্সিলের মেম্বারদের হেল্প নিয়ে ব্যাপারগুলো দেখবেন। বাট সেই মেম্বারগুলো নট রেসপন্সিবল টু লেজিসলেটিভ কাউন্সিল। ওরে যেখানে যে সমস্ত মেম্বার বা মিনিস্টারদের হেল্প নিয়ে তিনি এই ব্যাপারটা দেখাশোনা করছেন, তারা কিন্তু ডাইরেক্টলি রেসপন্সিবল টু লেজিসলেটিভ কাউন্সিল। আমার এটাই পার্থক্যটা বলার ছিল, ঠিক আছে। নেক্সট আমরা আর কি বলতে পারি, আচ্ছা আর বলতে পারি এই যে বাইক্যামেরালিজম, ভারতের যে পার্লামেন্ট বাইক্যামেরালিজম, অর্থাৎ বাইক্যামেরালিজম আমরা বলি না, দ্বিকক্ষ বিশিষ্ট, এটা হচ্ছে এই সময় প্রথম ইন্ট্রোডিউস করা হয়েছিল, ঠিক আছে। একটা যেটা কাউন্সিল অফ স্টেট, এখন যেটা আমরা আপার হাউস রাজ্যসভা যেটা বলি, তখন বলা হতো কাউন্সিল অফ স্টেট, যেহেতু ওই জন্য রাজ্যসভা। আর লোয়ার হাউস যেটাকে আমরা লোকসভা বলি, ঠিক আছে, লোয়ার হাউস সেটাকে বলা হতো লেজিসলেটিভ অ্যাসেম্বলি, ঠিক আছে। তাহলে আপার হাউস লোয়ার হাউস, জাস্ট নামের ডিফারেন্স এসছে, আর কিছু নয়, ব্যাপার স্যাপার গুলো এরকমই ছিল, ঠিক আছে। আর একটা আমরা এখান থেকে কি বলতে পারবো, আগের একটা আমরা কমিউনাল রিপ্রেজেন্টেশনের কথা বলেছিলাম, বাট সেক্ষেত্রে আমরা শুধুমাত্র আমরা মুসলিমদের ক্ষেত্রে পড়েছিলাম। এক্ষেত্রে মুসলিম তো আছেই, মুসলিমের সাথে অ্যাংলো ইন্ডিয়ান ক্রিশ্চিয়ান শিখ সবাইকে ইনক্লুড করে দেওয়া হলো কমিউনাল রিপ্রেজেন্ট। যত জাতির ভিত্তিতে ভেদাভেদ হচ্ছে, ব্রিটিশরা তো সেটাই চাইছে যে যত জাতির ভিত্তিতে এরা আলাদা হবে, তত এদের মধ্যে ঐক্যটা কমবে, ঠিক কিনা। নেক্সট আর যদি আমরা বলতে পারবো, এই যে হাই কমিশন, শোনো না কথাটা, এই হাই কমিশনার অফিসটাও এই সময় তৈরি হয়েছিল এই অ্যাক্টের থ্রু। হাই কমিশন বা হাই কমিশনার্স অফিস, সেটা লন্ডনে তৈরি হয়েছিল ভারতবর্ষের জন্য, এবং সেখানে ভারতবর্ষ নিয়ে আলোচনার জন্য কিছু কিছু বিষয় সেখানে দেওয়া হতো। আচ্ছা, পাবলিক সার্ভিস কমিশন, ইউপিএসসি, পাবলিক সার্ভিস কমিশন এই অ্যাক্টের থ্রুই তৈরি হলো, ঠিক আছে। এস্টাবলিশমেন্ট অফ পাবলিক সার্ভিস কমিশন এই অ্যাক্টের থ্রুই তৈরি হয়েছিল, ঠিক আছে। আর এখান থেকে ইম্পর্টেন্ট যদি আমরা কিছু বলতে চাই, হাই কমিশনার অফিস হলো, বাইক্যামেরালিজম হলো, আর এখান থেকে এই অ্যাক্টের থ্রু কমিউনাল রিপ্রেজেন্টেশনের কথাটাও বললাম, ঠিক আছে। মোটামুটি এইগুলো থেকে এগুলো করলে মোটামুটি এর মধ্যেখান থেকে কোশ্চেন পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, আর একটা যেটা এখানে ডাইরেক্ট ইলেকশনের কথা বলা হচ্ছে, সেটাও লিখে দাও। ডাইরেক্ট, এটা 7 নম্বর পয়েন্ট, ডাইরেক্ট ইলেকশন, ঠিক আছে। মানে রিপ্রেজেন্টেটিভ, এই যে কমিউনাল রিপ্রেজেন্টেশন, ধরো রিপ্রেজেন্টেটিভ গুলো যারা হচ্ছে, তারা ডাইরেক্ট ইলেকশনের থ্রু কিন্তু নির্বাচিত হচ্ছে, ঠিক আছে। তাহলে এই ছিল হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন 1919, যেটাকে মন্টেগু চেমস্ফোর্ড রিফর্ম বলা হচ্ছে। প্রথম 1 নম্বর পয়েন্ট,
প্রভিন্সিয়াল সাবজেক্টের উপর সেন্ট্রালের যে কন্ট্রোলটা ছিল সেটা অ্যাবলিশ করা হলো, ডিমার্কেট করে দেওয়া হলো সাবজেক্টগুলো। প্রভিন্সিয়াল সাবজেক্টকে আবার দুটো ভাগে ভাগ করা হলো, একটা ট্রান্সফার্ড, একটা রিজার্ভ। ট্রান্সফার্ড মানে হচ্ছে গভর্নর কাজ করবেন উইথ দ্য হেল্প অফ মিনিস্টার্স হু ওয়ার ডাইরেক্টলি রেসপন্সিবল টু দ্য লেজিসলেটিভ কাউন্সিল, এটা হচ্ছে ট্রান্সফার্ড। রিজার্ভের ক্ষেত্রে গভর্নর এক্সিকিউটস উইথ দ্য হেল্প অফ এক্সিকিউটিভ কাউন্সিলস মেম্বার্স হু আর নট রেসপন্সিবল টু লেজিসলেটিভ কাউন্সিল। ঠিক, বাইক্যামেরালিজমের কনসেপ্ট এখানে আসছে। আপার হাউস যেটাকে কাউন্সিল অফ স্টেট বলা হতো, লোয়ার হাউস যেটাকে লেজিসলেটিভ অ্যাসেম্বলি বলা হতো। কমিউনাল রিপ্রেজেন্টেশন মল্লে মিন্টোতে আমরা শুধুমাত্র মুসলিমদের ক্ষেত্রে দেখেছিলাম, এখানে মুসলিম আছে, অ্যাংলো ইন্ডিয়ান আছে, খ্রিস্টিয়ান আছে, শিখ আছে, বাকিদের জন্য দেখলাম। হাই কমিশন, অফিস অফ হাই কমিশন লন্ডনে এস্টাবলিশ করা হলো। পাবলিক সার্ভিস কমিশন তৈরি করা হলো। পাবলিক সার্ভিস কমিশন আই থিঙ্ক আমার যতটা মনে পড়ছে 1926 সালটা, এটা একটু দেখে নেবে, ঠিক আছে? যদি ভুল হয়ে থাকে আমাকে কমেন্টে জানাবে, বাট আমার মনে হচ্ছে 1926ই ছিল। এবং এখানে ডাইরেক্ট ইলেকশনের কথা বলা আছে। এই পয়েন্টগুলো করলেই এখান থেকে তোমরা কোয়েশ্চেন পেয়ে যাবে, ঠিক আছে? সো দ্যাটস এনাফ ফর টুডে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।